হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম কেমিক্যাল পার্ট পার্ট 6 নিয়ে। তো চলেন আজকে আবার শুরু করে দেই কিন্তু গল্পের পার্ট 5-এ কী হয়েছিল। তো চলেন আমরা শুরু করে দেই। হ্যাঁ, যখন জীবন বাবু তাকে ইমুর কাছে কয়েকবার আসছিল, ওই পর্যন্ত শেষ হয়েছিল। তো এসে মানে বিরক্ত করছিল। তো ইমু তখন রূপার চিঠিটি পড়তেছিল, তাই সে বিরক্ত বোধ করছিল। তো চলেন দেখি তারপরে কি বলে। তাস খেলে আমাদের কিছু বলবেন না তো? রাগ করবেন না। আচ্ছা, বলবো না। আর শুনুন জীবনবাবু, এখন একটা জরুরি কাজ করেছি, চিঠি পড়ছি, আমাকে বিরক্ত করবেন না। ওই লোকের নাম মনে পড়লে কাগজে লিখে ফেলবেন। জি আচ্ছা। ঘরের ভিতর চিঠি পড়ার মতো আলো নেই, আধো আধার আলো, অন্ধকার। চিঠি পড়ছি, ভেবেছিলাম তোমার জন্মদিনে উদ্ভট কিছু করে তোমাকে চমকে দেব। কি করা যায় অনেক ভাবলাম। দামি গিফটের কথা একবার মনে হচ্ছিল। গিফটের ব্যাপারে তোমার আসক্তি নেই, মাছ খান থেকে টাকা নষ্ট হবে। তারপরেও ভাবলাম সব কটা দৈনিক পত্রিকার এক পাতা বিজ্ঞাপন দেই, বিজ্ঞাপনে লেখা থাকবে শুভ জন্মদিন হিমু। বাবার ম্যানেজার সাহেবকে ডেকে এনে বললাম পরিকল্পনার কথা। শুনে চোয়াল ঝুরে পড়ল। তিনি হ্যাঁ করে তাকিয়ে আছেন। আমি বললাম, পরিকল্পনাটা আপনার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে না? তিনি বললেন, হচ্ছে। আমি বললাম, তাহলে খোঁজ নিয়ে বলুন কত লাগবে। ঠিক আছে, লিখে দিচ্ছি। তিনি বললেন, হিমুর লোকটাকে আমার চেনা একজন পাগলা ধরনের মানুষ। তিনি মাথার চুলকে বললেন, পাগল ধরনের একজন মানুষের জন্মদিনের কথা যত কম লোক জানে ততই ভালো। দেশ শুদ্ধ লোককে জানিয়ে কি লাভ? ম্যানেজারের চাচার কথা আমার মনে ধরল। আসলেই তো, সবাইকে জানিয়ে কি হবে? যার জানার কথা সে জানলেই হবে, সেই তো জানবে না। তুমি নিজেই তো পত্রিকা পড়ো না। ম্যানেজার চাচা বললেন, মা তুমি সুন্দর দেখে একটা কার্ড কিনে লিখে দাও, হ্যাপি বার্থডে। আমি ওনাকে দিয়ে আসবো। 100 টাকার মধ্যে গোলাপ তোড়া পাওয়া যায়, ওই একটাও না হয় সঙ্গে দিয়ে দিব। আমি বললাম, আচ্ছা তাই করবো। ম্যানেজার চাচা চলে গেলেন। যাবার সময় অদ্ভুত চোখ টাকার দিকে ডাকতে লাগলেন, যেমন আমার নিজের মাথায় অসুস্থ বোধ করছি। নানা ধরনের ছোটোখাটো পাগলামি করছি, ইচ্ছা করে যে করছি তা নয়। যেদিন বাবার সঙ্গে ঝগড়া করলাম, ছোট মামা স্টোরে থেকে ম্যাম বউ নিয়ে দেশে এসেছেন। ওই ম্যামের সম্মানের পার্টি, সবাই সেজে গুজে তৈরি হয়ে যাচ্ছে। আমি নিজেও খুব সেজেছি, গয়নাগাঁটও পরেছি, একটা কাণ্ড করেছি। গাড়িতে ওঠার সময় কি যে হলো, আমি বললাম আমার যেতে ইচ্ছা করছে না। বাবা বললেন, তার মানে কি? আমি বললাম, আমার রিসিপশনে যেতে ভালো লাগছে না। তোমার কি শরীর খারাপ লাগছে? না, শরীর খারাপ লাগছে না, শুধু যেতে ইচ্ছা করছে না। বাবা বললেন, তুমি আমার সঙ্গে ডাইনিং রুমে আসো, আমি তোমাকে কয়েকটা কথা বলবো। সবাই গাড়ি বারান্দায় দাঁড়িয়ে রইল। বাবা আমাকে নিয়ে ডাইনিং রুমে গেলেন। স্কুলের হেডমাস্টারের মতো গলায় বললেন, সিট ডাউন ইয়াং লেডি। আমি বসলাম। বাবা বললেন, তোমার ছোট মামা যে পার্টি দেওয়া হচ্ছে, সেই পার্টি আমরা দিচ্ছি। আমরা হচ্ছি হোস্ট, কাজে আমাদের উপস্থিত থাকতেই হবে। তোমার শরীর খারাপ থাকলে তোমাকে কিছু বলতাম না। তোমার শরীর ভালো আছে, তোমার যেতে ইচ্ছা করছে না, সেটা বুঝতে পারছি না। অনেক সময় আমাদের অনেক কিছু করতে ইচ্ছা করে না, তবু আমরা করি। মানুষ হয়ে জন্মালে সামাজিক রাজনীতি মানতে হয়।
এখন চলো আমার সঙ্গে। সবাই দাঁড়িয়ে আছে। আমি বললাম না। বাবা খুব অবাক হয়ে তাকিয়ে রইলেন। আমি বুঝতে পারছি ভেতরে ভেতরে রেগে তিনি কাঁপছেন। তারপরেও রাগ সামলাতে নিয়ে বললেন, রূপা, তুমি না হয় খানিকক্ষণ থেকে চলে এসো। আমি আবারও বললাম না। বাবা আর কিছুই বললেন না, আমাকে রেখে চলে গেলেন। খালি বাসায় আমি একা। তখন আবার মনে হলো, কেন যে থাকলাম, চলে গেলেই হতো। হিমু, আমি এরকম হয়ে যাচ্ছি কেন বলো তো? ইদানিং খিটখিট এবং দুঃস্বপ্ন দেখছি। শুধু যে খিটখিট তাই না, নোংরা সব স্বপ্ন। এত নোংরা যে ভাবলেই শুয়ে উঠতে হয়। কি দেখি জানি? দেখি লম্বা রোগা কঙ্কাল একজন মানুষের সামনে মগ্ন হয়ে দাঁড়িয়ে আছে। আমার সারা গায়ে হাত বুলিয়ে আদর করছে। কুষ্ঠরোগীর হাতে মতো হাত। তার হাত থেকে পুজ রক্ত আমার গায়ে লেগে যাচ্ছে। চিৎকার করে জেগে উঠি। সারা গা খিন খিন করতে থাকে। আমি বাথরুমে ঢুকে সাবান দিয়ে গা ধুই। হিমু, আমার কি হয়েছে বলো তো? আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে কি না কে জানে। তোমার সঙ্গে অনেক দিন দেখা হয় না দেখা হলে বলতাম। আমার হাতটা একটু দেখে দাও তো। তোমার জন্মদিনের শুভেচ্ছা জানাবো তা না, আজে বাজে সব কথা বলেই সময় নষ্ট করছি। জন্মদিনের শুভেচ্ছা নাও। আমি কথা হিসেবে শুভেচ্ছা বলছি না, আমি মনে প্রাণে কামনা করছি তোমার দিন সুন্দর হোক। আচ্ছা, তোমার দিন সুন্দর হোক। এটা হচ্ছে চিঠিতে লিখে, রূপা চিঠিতে লিখছিল হিমুর জন্য। আচ্ছা, রাতের দরজা জানলা বন্ধ করে আমি অনেকক্ষণ তোমার জন্য প্রার্থনা করি যেন তুমি সুখে থাকো। মধ্যবিত্ত সহজ সুখ নয়, অসাধারণ সুখ। খুব অল্প মানুষই সেই সুখের সন্ধান পায়। তোমার সঙ্গে অনেক দিন আমার দেখা হয় নাই। এবার দেখা হলে কি করব জানো? এবার দেখা হলে তোমাকে যশোর নিয়ে আসব। এখানে আমাদের একটা খামার বাড়ি আছে, বাংলো প্যাটার্নের বাড়ি, চারিদিকে গাছপালা ঢাকা, বাড়ির সামনে পুকুর। তোমাকে ওই খামার বাড়িতে নিয়ে যেতে চাই একটা জিনিস দেখানোর জন্য। সেটা হচ্ছে পুকুরে পানি কত পরিষ্কার হতে পারে সেটা স্বচ্ছ দেখা। ও বর্ষ, শরৎ, হেমন্ত সব সময় এই পুকুরের পানি কাচের মতো ঝকঝক করে। আমি এই পুকুরের নাম দিয়েছি অশ্রুদিঘি। বলো তো কেন? আমার জীবনের অসংখ্য বাসনার একটি হচ্ছে কোনো এক ভরা পূর্ণিমায় তোমার সঙ্গে অশ্রুদিঘির সাঁতার কাটবো। অথচ মজার ব্যাপার হচ্ছে আমি সাঁতার জানি না। আচ্ছা হিমু, আমার এই চাওয়া কি খুব বড় কিছু চাওয়া? আমি কখনো তোমার কাছে কিছু চাই না। ঠিক করেছি এই জীবনে কিছু চাইবো না। আলাদিনের চেরাকের দৈত্য যদি হঠাৎ উপস্থিত হয়, আমাকে বলে, রূপা চটচট করে বলো তোমার 3টা ইচ্ছা, আমি পূরণ করব। তাহলে মাথা চুলকে আমি বলবো, স্যার থ্যাংক ইউ, আপনার কাছে আমার কিছুই চাইবার নেই। আমার যা চাইবার আছে তা হচ্ছে চাইতে হবে হিমুর কাছে। ওকে একটু আমার কাছে এনে আপনি দেন। আপনার গা থেকে উষ্ণ গন্ধ আছে। দরজায় হিমি করে টোকা পড়ছে। জীবনবাবু কয়েকবার বেশ ফিসফিস করে ডাকলেন, হিমু ভাই। আমি চিঠি পড়া বন্ধ রেখে বললাম, কি হলো জীবনবাবু? আচ্ছা, সে চিঠি পড়ছিল। চিঠি পড়ার মধ্যে হচ্ছে আপনার জীবনবাবু অনেকবার এসে মানে ডাকছিল হিমুকে। এটা হচ্ছে মেন কাহিনী। তো কিন্তু ভালোই লাগছে, রূপার চিঠিটা অনেক সুন্দর লাগতেছে। তো ভালোই লাগছে কিন্তু আমার, আপনারাও পড়বেন, অনেক ভালো লাগবে।
তাড়াতাড়ি হচ্ছে না কেন? আপলোডটা করতেছে আমার। এটা কত পড়বো? 4 মেবি। 1 2 1 2 3 4 6 টা আপলোড করতে হবে। নামটা মনে পড়েছে, বলুন, বলে বিদায় হন, বলে বিদায় হন। এটা ছাড়াও আরো একটা কথা বলতে চাচ্ছি, কাগজে লিখে রাখুন, আমি পরে পড়ব। লিখে রাখতে গিয়েছিলাম, তারপর দেখি বল পেন্টে কালি নেই। আপনার কাছে কি বল পেন্ট হবে? আমি দরজা খুলে বললাম, লিখতে হবে না, মুখে বলুন, শুনে নিচ্ছি। তরুণী স্টোর থেকে মহিম সাহেব এসেছিলেন, কিছু বলেছেন? জি না, কিছু বলেননি। আচ্ছা, প্রায় সারাদিন বসেছিলেন, দুপুরে কিছু খাননি? 1 কাপ চা আনিয়ে দিয়েছিলাম, সেটাও খাননি। চা না খাওয়ার কথাই, মুজিব সাহেব চা পান সিগারেট কিছুই খান না। কি জন্য এসেছিলেন কিছু বলেননি? জি না। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে যান। এখন তাহলে যান। ঠিক আছে, এখন তাহলে যান। অন্য আরেকটা কথা হিমু ভাই, গোপন কথা। বলেন, কি বলবেন? জীবনবাবু বসলেন, মাথা নিচু করে বসলেন, অসহায় বসার ভঙ্গি। খুব বিপদে পড়েছি হিমু ভাই, ভয়ঙ্কর বিপদ। বলুন। আজ থাক, অন্য একদিন বলবো। আপনার মেয়ে ভালো আছে তো? জি জি জি, মেয়ে ভালো আছে, ওর কোনো সমস্যা নয়। মেয়েটার বিয়েও মোটামুটি ঠিকঠাক। সিরাজগঞ্জের ছেলে, কাপড়ের ব্যবসা আছে। অতীতে দেখে পছন্দ করেছে, অতসীকে দেখে পছন্দ করেছে। 3 লক্ষ টাকা লোন চাচ্ছেন, দেব 3 লাখ টাকা। মেষ বাড়িটা বেচে দেব। একটাই তো মেয়ে, আমি একা মানুষ। মেয়ে বিয়ে দিয়ে বাকি জীবনটা হোটেলে কাটিয়ে দেব। বুদ্ধিটা ভালো না হিমু ভাই? হ্যাঁ ভালো। আমি আজ চিঠি, অন্য আরেকদিন এসে আমার বিপদের কথা বলবো। আমাকে বললেন, আপনার বিপদ কি কমবে? যদি মনে করেন বিপদ কমবে তাহলে বলুন, আর যদি বিপদ না কমে শুধু শুধু কেন বলবেন? রূপার চিঠির শেষটা আমার পড়া হলো না। চিঠি ভাঁজ করে পকেটে রেখে দিলাম। আজ থাক, অন্য কোনো সময় পড়া যাবে। মানে তার প্রিয় মানুষের চিঠিটা পড়বে, তাও নিয়ে হেব কত মানে ব্যস্ততা দেখেন আপনারা। এই হচ্ছে তো। এটা এখন আসলাম হলো 4 বড় রাস্তার ফুটপাত। এখন বড় রাস্তার ফুটপাতে আসলাম, তো দেখি বড় রাস্তার ফুটপাতে বড় রাস্তার ফুটপাতে এটা হলো 4 বড় রাস্তার ফুটপাতে উবু হয়ে বসে বয়স্ক এক ভদ্রলোক ডোঙ্গা থেকে বাদাম নিয়ে নিয়ে খাচ্ছেন। খাওয়ার ব্যাপারটা বেশ আয়োজন আছে। খোসা থেকে বাদাম ছাড়ানো হয়, খোসাগুলি রাখা হয় সামনে। ভদ্রলোক অনেকক্ষণ বাদামে ফু দিতে থাকেন। ফুয়ের কারণে বাদামের গায়ে লেগে থাকা লাল খোসা উড়ে যায়। তখন তিনি অনেক উপর থেকে একটা একটা করে বাদাম তার মুখে ফেলেন। আমি কৌতূহল হয়ে দাঁড়িয়ে পড়লাম। আমার মতো আরেকজন কৌতূহল হয়েছে, তারাও দেখি দূর থেকে তাকিয়ে আছে। ভদ্রলোক শেষ বাদামের টুকরো মুখে ফেলে উঠে দাঁড়ালেন। আমার দিকে তাকিয়ে আনন্দিত গলায় বললেন, ছোট মামা না? আজই তিনি প্রথম আমাকে চিনলেন, আমি চিনতে পারিনি।
এখন চিনলাম মোর্শেদ সাহেব। উনি ওই দিন শ্যাটুটাই পরা ছিলেন, আজ পায়জামা পাঞ্জাবি পরা চাদর। ভদ্রলোককে পায়জামা পাঞ্জাবিতে অনেক সুন্দর লাগছে। কি করেছেন মোর্শেদ সাহেব? বাদাম খাচ্ছিলাম, অনেকদিন বাদাম খাই না। একটা ছেলে গরম গরম বাদাম ভাজছিল, দেখে লোভ লাগলো, 20 টাকার কিনলাম। অনেক হাঁটতে হাঁটতে বাদাম খেতে পারে, আমি পারি না। ফুটপাতে বসে বাদাম খাচ্ছিলাম, লোকজন এমনভাবে তাকিয়েছিলেন যেন আমি একটা পাগল। আপনি ভালো আছেন? জি ছোট মামা, ভালো। এসা এসা কেমন আছে? মনে হয় ভালোই আছে। আর খারাপ থাকলেও আমাকে বলবে না। আচ্ছা, এই হচ্ছে গল্প। তো অনেক ইন্টারেস্টিং আমার, কিন্তু এখন আমি পুরো গল্পের মধ্যে চলে গেছি, অনেক ভালো লাগতেছে। আপনি আপনি গিয়েছিলেন কি এর মধ্যে? গিয়েছিলেন ওর কাছে? আমি তো 2-3 দিন পর পরে যাই। ও খুব বিরক্ত হয়, তারপরে ও যাই। যান, ভালো করেন। নিজের স্ত্রীর কাছে যাবেন, তা না তো কার কাছে যাবেন? মোর্শেদ সাহেব বিঘ্ন গলায় বললেন, এশাকে এখনো স্ত্রী বলা ঠিক হবে কি না বুঝতে পারছি না। ও উকিলের নোটিশ দিয়েছেন, ডিভোর্স চায়। নোটিশ কবে দিয়েছেন? কবে পাঠিয়েছেন সেই তারিখ দেখিনি, আমি পেয়েছি আজ। মন খুব খারাপ হয়েছে। আপনি হয়তো বিশ্বাস করবেন না ছোট মামা, নোটিশ পাওয়ার পর আমার চোখে পানি এসে গেল। সকালে যখন নাস্তা খাচ্ছিলাম তখন নোটিশটা এসেছে। তারপর আর নাস্তা খেতে পারিনি। পরোটা ছিঁড়ে মুখে দিয়েছি, চাবাচ্ছি, গলা দিয়ে আর নামছে না। এক ঢোক পানি খেলাম, যদি পানির সঙ্গে পরোটা নেমে যায়। পানি পেটে চলে গেল, কিন্তু পরোটা মুখেই রইল। আসুন মোর্শেদ সাহেব, কোথাও গিয়ে বসি। আপনাকে ক্লান্ত লাগছে, সারাদিন বোধহয় হাঁটাহাঁটি করেছেন। জি, দুপুরেও কিছু খাইনি, এমন বিপদ লেগেছে। তারপর বাদাম কিনে ফেললাম 20 টাকার। ছেলেটা গরম গরম বাদাম ভাজছিল দেখে খুব লোভ লাগলো। আমি ভদ্রলোক নিয়ে গেলাম সোহরাওয়ার্দী উদ্যানে। সময় কাটানোর সময় খুব
ভালো জায়গা, জোড়ায় জোড়ায় ছেলে মেয়ে গল্প করে, দেখতে ভালো লাগে। এরা যখন গল্প করে তখন মনে হয় পৃথিবী এরা দুইজন ছাড়া আর কেউ নেই, কোনোদিন থাকবেও না। ক্ষুদ্র তৃষ্ণা তৃষ্ণ বর্ষা কোনো কিছুতে এদের স্পর্শ করে না। একবার ঘোর বর্ষা, দুজনে দেখছি ভিজে ভিজে গল্প করছে। মেয়েটার কাজল দেখ পড়ে এসেছিল পানিতে, সেই কাজল ধুয়ে তাকে ডাইনির মতো লাগছিল। সেই ভয়ঙ্কর দৃশ্যটা ছেলেটির চোখে পড়ছে না, সে তাকিয়ে আছে মুগ্ধ চোখে। মোর্শেদ সাহেব, জি কিছু খাবেন? এখানে ভ্রাম্যমান হোটেল আছে, চা, কোল্ড ড্রিঙ্কস, এমনকি বিরিয়ানির প্যাকেট পর্যন্ত পাওয়া যায়। বিরিয়ানির প্যাকেট পর্যন্ত পাওয়া যায়। আমি কিছু খাবো না। আচ্ছা ছোট মামা, তো আপনি আমাকে মোর্শেদ সাহেব ডাকেন কেন? আপনি আমার নাম ধরে ডাকবেন। আপনি হচ্ছেন এশার মামা। আচ্ছা তাই ডাকবো। আচ্ছা বলুন তো দেখি, এসা আপনাকে ডিভোর্স দিতে চাই কেন? আমি তো মামা অসুস্থ, খারাপ ধরনের ক্রিয়াপিলেন্সি, ডাক্তার বলেন গ্র্যান্ড মোল্ড। একবার যখন অ্যাটাক হয় ভয়ঙ্কর অবস্থা হয়, অসুখের জন্য চাকরি ঠাকরি সব চলে গেছে। অ্যাটাক কি খুব ঘন ঘন হয়? আগে হতো না, এখন হয়। চিকিৎসা করাচ্ছেন না? চিকিৎসা তো মামা নেই, ডাক্তারের করা ঘুমের ওষুধ দেন, ওগুলি খেয়ে দিয়ে মাথা কেমনে এলোমেলো হয়ে যাচ্ছে। আমাদের বাসার সামনে কোনো আম গাছ নেই, কিন্তু যখন আমি বাইরে থেকে বাসায় যাই তখন আমি দেখি বিশাল এক আম গাছ চোখের সামনে। জি দেখেছি, শুধু গাছটা দেখি তাই না, গাছে পাখি বসে থাকে সেগুলো দেখি। ওরা কিচমিচ করে সেই শব্দগুলোও শুনতে পাই। বলেন কি? ওকে, তোর কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগা, তোর কালা করলাম রে দুরক্ত।
কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগা, তোর কালা করলাম রে দূরত্ব কর, তোর কালা